পরেরটাতে আসবো। হ্যাঁ, প্রসেস সেম। ঠিক আছে। হ্যাঁ। হুম। পরেরটা দেখো, এটা তো পরেরটাই ছিল, এইটা তো বলা হচ্ছে স্যালারি অফ এ পার্সন ফার্স্ট ইনক্রিজড বাই 20%, দেন ইট ইজ ডিক্রিজড বাই 20%, চেঞ্জ ইন হিজ স্যালারি, এটা আমাদের চাওয়া হয়েছে। তো আমাদের এই অঙ্কগুলো করার আগে আমাদের কিছু জিনিস বুঝতে হবে, যে যেমন কিছু কনসেপ্ট, যেমন হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ জিনিসটা কি, এটা আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো সাকসেসিভ পার্সেন্টেজ জিনিসটা আমাদের কিছুই নয়, একটা জিনিস বাড়া বা কমা হচ্ছে, সেই বাড়া কমার পার্সেন্টেজটা আমাদের চাওয়া হয়। আমাদের একটা টার্মের সঙ্গে পরিচয় হতে হচ্ছে, সেটা হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজ। ধরো তোমার কাছে একটা জিনিস আসে, এটাকে প্রথমে তুমি A% বাড়াচ্ছ, আবার সেটাকে তুমি B% বাড়াচ্ছ। আমি এখন শুধু বাড়ানো দিয়েই বলছি। তাহলে তুমি একটা জিনিসের দাম A% বাড়াচ্ছ, বাড়ানোর পর যে দামটা তুমি নতুন পাচ্ছ সেটাকে আবার তুমি B% বাড়াচ্ছ। তাহলে তোমার টোটাল দামের ওপর কতটা এফেক্ট ফেলছে। তাহলে এটা আগে টোটাল সাকসেসিভ পার্সেন্টেজের কনসেপ্টটা বুঝে নিই, তারপর অঙ্কতে আসবো। তাহলে আমাদের এটা যদি ডিরেক্ট ফর্মুলায় যায়, তাহলে এটা বাড়ছে মানে প্লাস এ, বাড়ছে মানে প্লাস বি, প্লাস এ ইন্টু বি বাই 100, এত পার্সেন্টেজের চেঞ্জ আসছে টোটালের ওপর। এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলা। এবার যদি এখানে কমতো বলতো, তাহলে যদি কমতো বলতো তাহলে সেরকম হতো যে এ বাড়ছে আর বি কমছে, তাহলে এর সাইন কি আছে মাইনাস, তাহলে আমরা ওইভাবে এগোবো। এ যেমন এখানে বি এর সাইন ছিল প্লাস, প্লাস দিয়েছিলাম, এ সাইন প্লাস ছিল, কিছু নাই মানে প্লাসই আছে, তাহলে এ মাইনাস বি মাইনাস, এখানে প্লাসই দিয়ে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে, এ ইন্টু মাইনাস বি বাই 100। তাহলে আমাদের সেই ক্ষেত্রে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, এ মাইনাস বি, এই যে মাইনাস আছে আর এই প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস এ বি বাই 100, এত পার্সেন্টেজ। এবার যদি দুটোই মাইনাস থাকতো তাহলে মাইনাসে মাইনাসে, ধরো দুটোই মাইনাস থাকলো, এটাও মাইনাস এটাও মাইনাস, এটাও মাইনাস হতো, কারণ এ ভ্যালু মাইনাস দিয়েছি। তাহলে এই মাইনাস এ মাইনাস বি, আর এখানে এই মাইনাস গুণ করলে কি হতো, প্লাস হতো, তাহলে এখানে প্লাস হয়ে যেত, এ মাইনাস বি প্লাস এ বি বাই 100। এটা হলো সাকসেসিভ পার্সেন্টেজের নর্মাল, মানে একদম ফর্মুলায়। এবার ধরো তোমাকে বলা হলো, আমি একটা এবার অন্য ধরনের অঙ্ক নিচ্ছি। ধরো একটা জিনিসের দাম প্রথমে 10% বাড়ানো হলো, তারপর আবার 20% বাড়ানো হলো। এটা যদি আমরা ফর্মুলায় তো করবোই, কিন্তু ফর্মুলায় যদি না করি তাহলে কিভাবে করব। তাহলে দেখো প্রথমে তুমি 10% বাড়ানো হলো, দিয়ে বলা হলো 20% কমানো হলো, তাহলে অ্যাকচুয়ালের উপর কত এফেক্ট হলো। তাহলে আমি জিনিসটাকে ধরে নিলাম ভ্যালু হচ্ছে 100, 100কে যদি 10% বৃদ্ধি করো, 10% যদি ইনক্রিজ করো, প্রত্যেকটা জিনিস সে তার নিজের কত পার্সেন্ট বলেছি, প্রত্যেকটা জিনিস সে তার নিজের 100%। তো যদি 10% ইনক্রিজ করা হয়, তাহলে সে বেড়ে কত দাঁড়াবে, 110%, এটা দাঁড়াবে। তাহলে নিজের 110% দাঁড়াবে, নিজের 100%। ওর নিজের ভ্যালু কত ছিল, 100 ছিল, এটা পাচ্ছি। তাহলে 110 বাই 100 ইন্টু 100, তাহলে আমাদের কত পাচ্ছি ভ্যালুটা, 10% বাড়লে 110। আমরা 100 ধরেছি এই কারণেই জিনিসটা, যাতে আমাদের ক্যালকুলেশনে সুবিধা হয়, ডিরেক্ট বলে দিতে হবে 110। এবার 110কে আবার 20% বাড়াচ্ছি, তাহলে 20% ইনক্রিজ করলে কি দাঁড়াচ্ছে, 120% কার, 110-এর। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 120 বাই 100 ইন্টু 110, 0 0 কেটে গেল, তাহলে 11 12 গুণ করলে হয় 132, 132 পাচ্ছি। ও এখানে ডিক্রিজ বলা হয়েছিল না, সরি। তাহলে ডিক্রিজ যদি বলা হয়, তাহলে আমাদের ওখানে ডিক্রিজ করতে হবে, আমি ইনক্রিজ করে দিয়েছি ভুল করে। হ্যাঁ, মানে একই ব্যাপার, তোমার যদি এখানে ডিক্রিজ বলতো তাহলে এখানে কি 80% হতো, কারণ 20% ডিক্রিজ মানে 100% মানে হচ্ছে নিজের ভ্যালু, 20% ডিক্রিজ মানে হচ্ছে 80%, তাহলে এখানে 80% ধরে ক্যালকুলেশন করতে হতো। তাহলে এখানে তোমার অ্যাকচুয়ালি আসতো কত, 88 আসতো। হ্যাঁ,
এবার 88 আসতো, তাহলে জিনিসটার অ্যাকচুয়াল ভ্যালু কত দাঁড়ালো? 88 এখন, কিন্তু আমার ছিল কত? 100। তাহলে টোটালের উপর কত ডিক্রিজ হয়েছে? 100 মাইনাস 88, মানে টোটালের উপর 12% ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, 12% ডিক্রিজ। তাহলে এই ছিল অঙ্ক। তো আমাদের ইনক্রিজ ডিক্রিজ যেভাবে বলবে আমরা সেভাবে জিনিসটা এগোতে হবে, শুধু আমাদের কাজ হবে যে আমাদের পুরো কনসেপ্টটা বুঝে নেওয়া। কারণ এই সাকসেসিভ যে পার্সেন্টেজ কনসেপ্টটা আছে, এটা তোমাদের অনেক জায়গায় অ্যাপ্লিকেশন পাবে, অনেক জায়গায়। তুমি কম্পাউন্ড ইন্টারেস্টে যদি বলো, কম্পাউন্ড ইন্টারেস্টটাও সাকসেসিভ পার্সেন্টেজ, ঠিক আছে। পরিমিতিতেও কিছু জায়গায় তুমি সাকসেসিভ পার্সেন্টেজের পাবে, অ্যাপ্লিকেশন পাবে, প্রফিট অ্যান্ড লসে পাবে। ঠিক আছে, তো আমরা আরও অঙ্ক করব, আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এই অঙ্কটাতে বলা হচ্ছে, এই অঙ্কটা ছোটোর মধ্যে আমাকে করে দাও, তো তাহলে কি হবে? তোমরা করে দাও। হ্যাঁ, আমাকে এটা কি বলা হচ্ছে যে 20% ইনক্রিজ করা হচ্ছে, দিয়ে আবার 20% ডিক্রিজ করা হচ্ছে, এটাই বলা হয়েছে অঙ্কে। তাহলে 20% ইনক্রিজ, 20% ডিক্রিজ, 20 ইন্টু -20, এই। তাহলে আমাদের -20 +20 কেটে যাচ্ছে, আর এদিকে প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, -4% আসছে। মাইনাস কথাটার মানে কি? মাইনাস কথাটার মানে হচ্ছে ডিক্রিজ। ঠিক আছে, মাইনাস কথাটার মানে হচ্ছে ডিক্রিজ। তাহলে আমাদের কত পার্সেন্ট ডিক্রিজ হলো? 4% ডিক্রিজ হলো। এটা গেল, বুঝতে পারলাম অঙ্কটা? এবার তাহলে আমি পরের অঙ্কটায় আসবো। দেখো, এই পরের অঙ্কটা আসার আগে আমি পরিমিতি নিয়ে যদি বোঝাতে হয়, তাহলে এখন পরিমিতি নিয়ে বোঝাচ্ছি না, কিন্তু পরের অঙ্কটা করো, আর একটু হোক, কনসেপ্টটা একটু ক্লিয়ার হোক। আচ্ছা, এই দেখো, এই অঙ্কটা আমাকে করে দাও, এই অঙ্কটা আমাকে করে দাও। এই অঙ্কটা আমাকে করে দাও। বলা হচ্ছে দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ রিডিউসড বাই 25%, বাট দ্য ডেইলি সেল অফ দ্য আর্টিকেল ইজ ইনক্রিজ না ডিক্রিজ বলো তো? ইনক্রিজ হচ্ছে। এখানে কি আছে? 25% কমেছে, 30% বেড়েছে, একদম ইনক্রিজ হবে। ঠিক আছে, তো আমি তাও একবার করে দিচ্ছি, যেহেতু ক্লাসটা রেকর্ড হচ্ছে, অনেকের সুবিধা হবে। তাহলে আমাদের এটা সাকসেসিভ পার্সেন্টেজে অঙ্ক। তাহলে বলা হচ্ছে 25% কমেছে, তাহলে -25, ইনক্রিজ হয়েছে 30%, তাহলে +30, +30 ইন্টু -25, এই আসছে আমার, ইন্টু 100। তাহলে আমাদের এটা যদি কাটাকাটি করি, তাহলে 5 থাকছে, আর এটা কাটাকাটি করলে 2 থাকছে। তাহলে আমাদের কত আসছে? -25 +30, তাহলে আসছে আমাদের +5। আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস, 3 5 15 বাই 2, 15/2 মানে হচ্ছে 7.5, 7.5। তাহলে যদি +5 আছে আর -7.5 থাকে, তাহলে তোমার কি আসবে? -2.5। -2.5 মানে কি? 2 পূর্ণ 1 2, 0.5 এর জন্য 1 2 আসছে। তাহলে এখানে মাইনাস সিম্বল আছে, মানে কি? মানে ডিক্রিজ। তাহলে এই তো ডিক্রিজে মার্ক করা আছে, ডিক্রিজ। ঠিক আছে, এই গেল। এবার আমাদের এখানে বলা হচ্ছে, তো আমাদের এখানে বলা হচ্ছে কস্ট অফ অ্যান আর্টিকেল ইজ 75। বলা হচ্ছে কস্ট ওয়াজ ফার্স্ট ইনক্রিজড বাই 20% অ্যান্ড ল্যাটার অন ইট ওয়াজ রিডিউসড বাই 20%। দ্য প্রেজেন্ট কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, এটা আমাকে করে দাও। একই অঙ্ক আছে, আগে টোটালের উপর চেঞ্জটা দেখবে, তারপর ওই চেঞ্জটা অ্যাপ্লাই করে দেবে যেটা এখন কস্ট আছে সেটার উপর। হ্যাঁ, সেম প্রসেস। কিংবা কেউ যদি ভাবে ডিরেক্ট এইভাবে করব,
যে 75 আছে, কি বলা হচ্ছে, ইনক্রিজ বাই 20%, 120%। এটা ইনক্রিজ হওয়ার পর প্রাইস হবে। 20% তো ইনক্রিজ হয়েছে, কিন্তু ইনক্রিজ হওয়ার পর কত দাঁড়াবে, 120%। তো তাহলে হ্যাঁ, তাহলে আমাদের 175-এর উপর 120%, তাহলে আমাদের কি হচ্ছে, 75-এর উপর 120%, আর বলা হচ্ছে ল্যাটার অন ইট ওয়াজ রিডিউসড বাই 20%, পরবর্তীতে এটা 20% কমানো হলো। 20% কমানো মানে 80%, মানে 80/100। 75-এর উপর 120% বাড়লে এটা হচ্ছে 120/100, আর যদি এই টোটালটার উপরে আবার 20% কমানো হয় তাহলে সেটার উপরে 80/100। এটা হচ্ছে আমাদের টোটালটার ইফেক্টিভ প্রাইস এই কারেন্ট সিচুয়েশনে। তাহলে 75 ইন্টু 120/100 ইন্টু 80/100, কাটাকাটি করছি, তাহলে দুটো শূন্য উঠে যাচ্ছে। 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটাকাটি করলে 3, তাহলে কি আসছে আমাদের 3 গণিত 3 গণিত 8, তাহলে 3 তিরিক্ষা 9, 8 9 72। তাহলে প্রেজেন্ট সিচুয়েশনে জিনিসটার দাম কত দাঁড়াচ্ছে, 72 টাকা। সবার কাছে ক্লিয়ার জায়গাটা? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, কার্তিক টোটন তোমাদের ক্লিয়ার? কার্তিক টোটন, তোমরা কি অনলাইন ক্লাস অন করে ঘুমিয়ে গেছো ভাই? চলো আমরা পরেরটা দেখবো। বলা হচ্ছে ইচ সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ডিমিনিশড বাই 40%, বাই হাউ মাচ পার্সেন্ট ফিল্ড ডিমিনিশ। এটাতেও আমি পরে আসছি, পরিমিতিগুলোতে আমি পরে আসবো। আচ্ছা, 19 নাম্বার অঙ্কটা দেখবো। দ্য প্রাইস অফ সুগার rises by 25% if a family wants to keep their expense on sugar the same as earlier, the family will, এটা যে আছে ওটা ভুল আছে, will have to decrease its consumption of sugar by। তো বলা হচ্ছে চিনির দাম বেড়ে গেছে 25%। এ বলা হচ্ছে একটা পরিবার আগে যত টাকার চিনি খেত এখন তত টাকারই চিনি খাবে, তাহলে ওকে কতটা খাওয়া কমাতে হবে। কারণ চিনির পরিমাণে কম নিলে তবেই তো টাকায় কমবে, কারণ দাম যেহেতু বেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের অঙ্কে বলা হয়েছে। আমাদের এখানে বলা হয়েছে ওল্ড পুরনো হিসাবটা একবার বুঝে নিই। পুরনো হিসাবে কি বলা হচ্ছে, ধরে নিলাম যে ধরো 100 টাকায় ওরা পেত 100 কেজি চিনি, এটা ছিল পুরনো হিসাব। দিয়ে বলা হচ্ছে যে চিনির দাম 25% বেড়ে গেছে, তাহলে নতুন অবস্থায় হিসাব কি দাঁড়াচ্ছে, যে 100 কেজি চিনি কিনতে ওকে 125 টাকা ইনভেস্ট করতে হচ্ছে। কিন্তু ওই ফ্যামিলিটা যত টাকার চিনি খেত তত টাকারই চিনি খাবে, মানে কি, যে 100 টাকার চিনি খেত ওরা 100 টাকারই চিনি খাবে। তাহলে 125 টাকায় 100 কেজি চিনি পাচ্ছে, 1 টাকায় চিনি পাচ্ছে কত টাকা, 100/125 কেজি। আর 100 টাকায় কতটা চিনি পাবে, 100 টাকায় চিনি পাবে 100 × 125, সরি 125 তো নিচেই ছিল, 100 × 100/125 এটা পাচ্ছে। 25 দিয়ে কাটাকাটি করলে 5, এখানে হচ্ছে 4, এটাকে যদি আবার কাটাকাটি করি তাহলে হচ্ছে 20, তাহলে কত হচ্ছে, 4 20 80। তাহলে এখন ওরা 100 টাকায় পাবে 80 কেজি চিনি, তাহলে ওদেরকে খাওয়া কতটা কমাতে হচ্ছে, 20 কেজি কমাতে হচ্ছে। আগে 100 কেজি চিনি খেত, এখন 80 কেজি চিনি খাচ্ছে, তাহলে 20 কেজি কমাতে হচ্ছে। এবার এটাকে যদি তুমি পার্সেন্টেজে কনভার্ট করো 20%-এ হবে, কারণ অরিজিনাল ভ্যালু কি 100 ছিল, নিচে যদি 100 আসে তাহলে তো আমাদের 20%-ই আসবে। যে 20 যদি এখন কতটা কমিয়েছে তার পার্সেন্টেজ বার করো, 20 হচ্ছে কারেন্ট ভ্যালু, অরিজিনাল ভ্যালু ছিল 100, তাহলে এটা তাহলে ডিরেক্ট 20%-ই আসবে। এখানে আমাদের 100 ধরার মানে এটাই যাতে আমাদের পরবর্তীতে খাটতে না হয়। তাহলে ডিক্রিজ হচ্ছে 20 কেজি বা 20%, তাহলে 20% ডিক্রিজ করতে হচ্ছে। এটা তো গেল নর্মাল মেথড। এবার তুমি যদি এটাকে সিম্পলি, অনেকগুলো মেথডে হয়, ট্রিকি মেথড হয়, যে একটা ফর্মুলা হয়,
ফর্মুলাটা একটা জিনিস একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বাড়িয়ে কোনো একটা জায়গায় পৌঁছেছি, সেখান থেকে বাড়িয়ে কত পার্সেন্ট কমালে আবার পুরোনো জায়গায় আসবো। কথাটা বুঝলাম যে একটা জিনিসের দাম নির্দিষ্ট পার্সেন্ট হারে বাড়িয়ে আমি নির্দিষ্ট কোনো একটা জায়গায় পৌঁছেছি, সেই জিনিসটাকে আমি কতটা কমালে আবার পুরোনো জায়গায় ব্যাক করতে পারবো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তাহলে আমরা দেখে নেব যে ধরো আমি পার্সেন্ট বাড়িয়েছি, তাহলে সেটাকে কত পার্সেন্ট কমালে আমি পুরোনো জায়গায় ব্যাক করব। তাহলে আমি বাড়িয়েছি পার্সেন্ট, তাহলে আমার এখানে নিচে অ্যাকচুয়ালি ফর্মুলাটা হয় প্লাস মাইনাস ইন্টু 100 এত পার্সেন্ট। বা এটা এইভাবে ভাবতে পারো যে একটা নির্দিষ্ট জিনিসকে আমি কমিয়েছি, কত পার্সেন্ট বাড়ালে পুরোনো জায়গায় ব্যাক করব, এটাই বলা হয়। তাই বাড়ানো কমানো সেই একই কেস। এখানে ওপরে কোনো সাইনের চেঞ্জ হবে না, নিচে হবে, বাড়ালে হবে প্লাস, কমালে হবে মাইনাস। এবার অঙ্কটায় দেখো যে 25% বাড়ানো হচ্ছে, তাহলে কি হবে, ওপরে হবে 25 আর নিচে কি হবে 100 প্লাস 25 এই, তাহলে আমাদের কত হচ্ছে 25/125 ইন্টু 100%। তাহলে এখানে কাটাকাটি করলে 5 5 20 100, তাহলে 20% কমালে আমি আগের জায়গায় ফিরতে পারবো। মানে কি, খাওয়াটা আমাকে 20% কমাতে হবে। তাহলে এইভাবেও করতে পারি অঙ্কটা, বুঝলাম, এইভাবেও ভাবতে পারি আমি। আর কিভাবে ভাবতে পারি, আর একটা ভাবেও ভাবা যায়, তো সেটাও আমরা ভেবে নিচ্ছি একবার। ঠিক আছে, অঙ্কটা একবার কপি করে নিই যাতে অসুবিধা না হয়। দেখো আমাদের বলা হচ্ছে যে 100 টাকায় আগে যে মালটা পেত, ঠিক আছে, সেই মালটাই এখন নতুন অবস্থায় 125 টাকা ওকে পে করতে হচ্ছে। তো বলা হচ্ছে ও আগের পরিমাণেই খাবে, তাহলে ওকে খরচা কত কমাতে হচ্ছে, 25%, 25 টাকা। তাহলে কনজামশন কত কমাতে হবে, তাহলে আমাদের সেটা দেখতে হবে। তাহলে আমি ধরে নিয়েছি এই জায়গাটাই, এখানে এটারই ছোট্ট একটা সংস্করণ, এই যে এইভাবে দেখলাম অঙ্কটা, এইটারই একটা ছোট্ট সংস্করণ এটা। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে যে আমাকে তাহলে 100 এখানে লিখে নিতে পারো যে 125 টাকায় কমাতে হচ্ছে, 25 টাকা। 125 টাকায় কমাতে হচ্ছে 25 টাকা, 1 টাকায় কমাতে হচ্ছে 25/125, আর 100 টাকায় কত কমাতে হবে, তাহলে 25/125 ইন্টু 100। একদম একদম, ঠিক আছে। পার্সেন্টেজের নতুন কিছুই নয়, শুধু আমাদের যদি একটু প্র্যাকটিস করি কম্পিটিটিভের বই ধরে, দেখবে সব হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে কি বলা হয়েছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড বাই 20%, অ্যাজ এ রেজাল্ট এ ফ্যামিলি হ্যাজ ডিক্রিজ ইটস কনজামশন বাই 20%। দ্য দিয়ে বলা হচ্ছে সুগারের দাম, সুগারের যে মানে খেত, সেই খাওয়াটা 20% কমিয়ে দিয়েছে। তাহলে বলা হচ্ছে যে চিনির পিছনে যে টাকাটা খরচা করতো সেটা কতটা ইনক্রিজ বা ডিক্রিজ হয়েছে সেটা আমাদের চেয়েছে, কতটা ডিক্রিজ হয়েছে। দেখো তাহলে আমাদের আগে বুঝতে হবে যে তাহলে আমাদের কি বলা হয়েছে, দ্য প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজড, মানে তাহলে পুরনো অবস্থায় ধরে নিলাম যে ও 100 টাকা কেজি সুগার কিনতো, ঠিক আছে, আর তখন ওরা এতটাই পেটুক ছিল যে 100 কেজি করেই সুগার খেত। তাহলে 100 টাকা পার কেজি হিসাবে সুগার কিনতো ধরো, ঠিক আছে, 100 টাকা পার কেজি হিসাবে সুগার কিনতো, আর টোটাল 100 কেজি সুগার কিনতো। তাহলে পুরনো অবস্থায় টোটাল খরচা কত হতো, 10,000 টাকা, ঠিক আছে। এবার নতুন অবস্থায় চেঞ্জ কি বলা হয়েছে, যে সুগারের দাম বেড়ে গেছে 20%, মানে বেড়ে কত দাঁড়িয়েছে, 120 টাকা পার কেজি হয়ে গেছে দাম। তো এবার কি বলা হয়েছে, আগে ওরা 100 কেজি খেত,
এখন ওরা খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে 20% কমিয়ে দিয়েছে, মানে এখন কি করছে, 80 কেজি চিনি খাচ্ছে। তাহলে এখন চিনির পিছনে ওদের টোটাল খরচা কত হচ্ছে, 8×96, 9,600, এত টাকা খরচা হচ্ছে টোটালের উপর। ঠিক আছে, তা আমি হিসাবের জন্য এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য বাদ দিয়ে দিলাম। তাহলে এবার বলো যে ওর কতটা খরচা কমেছে। 4% কমেছে। 4%। কতর উপর 4, মানে 4% মানে কি, 4 টাকা কমেছে। কত টাকার উপর 4 টাকা কমেছে? আগে 100 টাকার উপর আমাদের বেসটা কি ছিল সেটা মনে রাখতে হবে। আমরা যার পার্সেন্টেজ বার করি তার তাকে ওপরে দিই, যার ওপর বার করি অরিজিনাল ভ্যালু ছিল 100, 100-র ওপর বার করছি, তাহলে আমাদের কত আসছে, 4%। এবার এটা যদি তুমি, হ্যাঁ এটা এইভাবে সব থেকে ইজি। তো এখানে আমি অন্য কিছুতে যাচ্ছি না। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কটা দেখব। এইটাতে ক্লিয়ার হলো তোমাদের? বাদ বাকি দুজন তোমাদের কেউ কিছু বলছো না? Yes, ঠিক আছে, পরেরটাতে আসবো। এই অঙ্কটাতে দেখো, এই অঙ্কটা বলা হচ্ছে ইফ দ্য ইনকাম ট্যাক্স ইজ ইনক্রিজড বাই 19%, দ্য নেট ইনকাম ইজ রিডিউসড বাই 1%, দ্য রেট অফ ইনকাম ট্যাক্স ইজ। বলা হচ্ছে ইনকাম ট্যাক্সের রেট কত, এটাই বলা হয়েছে। তাহলে ইনকাম ট্যাক্স যদি 19% বেড়ে যায়, তাহলে ইনকাম রিডিউস হয় 1%। তাহলে দেখো আমাদের বলা হচ্ছে যদি ইনকাম ট্যাক্স 19% বাড়ে, তাহলে ইনকাম কমে কমে যায় কত পার্সেন্ট, নেট ইনকাম। নেট ইনকাম মানে কি, তোমার সবাই যাকে যেখানে যা দেওয়ার দিয়ে দেওয়ার পরে যেটা পড়ে থাকলো সেটাই তো তোমার নেট ইনকাম। নেট ইনকাম কনসেপ্টটা কি, তোমার ইনকামের, তোমার ধরো একটা জিনিস বিক্রি করলে, বিক্রি করার পর তোমার কাছে 1,000 টাকা পড়ে থাকলো, তো সেই জিনিসটার পিছনে তুমি যা যা খরচা করেছো, জিনিসটা হয়তো তুমি 500 টাকায় কিনেছো, জিনিসটা তোমার গাড়ি ভাড়া করে একটা জায়গায় নিয়ে এসছো, সেটার ভাড়া 100 টাকা, তাহলে জিনিসটার এখন দাম কত হলো, 600 টাকা। তোমার হয়তো লেবার চার্জ আরো 100 টাকা, তাহলে 800 টাকা। তাহলে তোমার লাভ কত হলো, ইনকামটা কত হলো, 1000 - 800, মাত্র 600 টাকা, 200 টাকা তোমার ইনকাম হলো, তাই কি নয়? যে তোমার যেখানে যাকে যা দেওয়ার দিয়ে দেওয়ার পর যেটা পড়ে থাকলো সেটাই তোমার ইনকাম। তাহলে বলা হচ্ছে ইনকাম ট্যাক্স যদি আমার 19% বেড়ে যায়, তাহলে নেট ইনকাম কত হচ্ছে, রিডিউসড বাই 1%। তাহলে দেখো যে আমাদের এখানে কি হচ্ছে, যে ইনকাম ট্যাক্সের যেটা 19%, সেটা অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সের যদি আমি 19% নিই, কারণ কি ইনকাম ট্যাক্স যদি 19% বাড়ে, তাহলে 19% বাড়লো, মানে এই 19%-এর জন্য কি হচ্ছে, 1% অফ ইনকাম হচ্ছে কিনা, যে ইনকাম ট্যাক্স যদি 19% বেড়ে যায়, মানে 19%-এর জন্য ইনকামের উপর চেঞ্জ কত আসবে, 1%-এর চেঞ্জ আসবে। তাহলে ইনকাম ট্যাক্সের 19% সেটা 1% অফ নেট ইনকামের সঙ্গে সমান। তাহলে এটা আমরা বুঝলাম। ঠিক আছে, তাহলে বলা হচ্ছে এবার ইনকাম ট্যাক্সের রেট। তো আমরা আগে বোথ সাইডে পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ইনকাম ট্যাক্স ইন্টু 19 ইজ ইকুয়াল টু কি আসছে, নেট ইনকাম। তাহলে আমাদের ইনকাম ট্যাক্স বাই নেট ইনকাম, এই রেশিওটা কি আসছে আমাদের, 1/19, এটা আমাদের আসছে। আমাদের কি চেয়েছে, রেট অফ ইনকাম ট্যাক্স, আমাদের ইনকাম ট্যাক্সের রেট চেয়েছে। এবার আমাদেরকে বলো, আমরা যার পার্সেন্টেজ বার করি তাকে আমরা উপরে দিই। তাহলে আমাদের যদি এখানে ইনকাম ট্যাক্সের রেট বার করি, তাহলে ইনকাম ট্যাক্সের রেট বার করলে ইনকাম ট্যাক্সকে উপরে দিতে হবে। ইনকাম ট্যাক্স কার উপর ক্যালকুলেট হয়, ইনকামের উপর, টোটাল ইনকাম, টোটাল ইনকামের উপর ইনকাম ট্যাক্স ক্যালকুলেট হয়। আমাদের এখানে আছে নেট ইনকাম, কিন্তু আমাদের এখানে টোটাল ইনকাম। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে ইনকাম ট্যাক্স ইজ ইকুয়াল টু, ইনকাম ট্যাক্স ইজ টু
ইনকাম ট্যাক্স ইজ টু নেট ইনকাম, নেট ইনকাম আমাদের কি আসবে 1:19 আসছে, এটাই তো আসছে। ইনকাম ট্যাক্সের সঙ্গে যদি আমরা নেট ইনকামের রেশিও নিই তাহলে 1:9। দেখো তোমার যদি ইনকাম ট্যাক্সের সঙ্গে নেট ইনকামের রেশিও 1:9 আসে, তাহলে তোমার নেট ইনকাম হচ্ছে 19 ভাগ আর ইনকাম ট্যাক্স 1 ভাগ, তাহলে টোটাল ইনকাম অ্যাকচুয়ালি কত? টোটাল ইনকাম কত তুমি বলো। যে তোমার 19 ভাগ হচ্ছে নেট ইনকাম তোমার কাছে পড়ে আছে, আর তুমি 1 ভাগ ট্যাক্সে দিয়েছো, তাহলে তোমার নেট ইনকাম কত ছিল? 20 ভাগ নয় কি? তাহলে আমাদের নেট ইনকাম কত? একদম, তাহলে তাহলে টোটাল ইনকাম আমাদের অ্যাকচুয়ালি কত হচ্ছে? 19 + 1 মানে হচ্ছে 20। তাহলে এবার আমাদের ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ চেয়েছে, তাহলে কি হবে? ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ, তাহলে 1 হচ্ছে ইনকাম ট্যাক্স, ইনকামের ভাগ, আর টোটাল ইনকাম কত ভাগ? 20 ভাগ ইন্টু 100, তাহলে আমাদের কত আসছে? 5%। বুঝতে পারলাম অঙ্কটা? আমি আরো একবার বলে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, ওটা তোমার প্রত্যেক 40 মিনিট অন্তর অন্তর ক্লাসটাকে রিস্টার্ট করতে হয়, ঠিক আছে? বাদ বাকি জন কোথায়? ওরা নেই। হ্যাঁ সেটাই, আর তোমাদের গ্রুপের ছেলেপেলেদের আমার এটাই খুব খারাপ লাগে যে ছেলেপেলের মধ্যে সিরিয়াসনেসটা আমি পাচ্ছি না। ইভেন ক্লাস করব বলেছিল। আচ্ছা, আমার কয়েকজন বলছে রিজয়েন শেষ হলো, বলছে ছিল। ব্যাপারটা হচ্ছে যে তোমাদের ব্যাচের 2-4 জন ছাড়া মানে কারোর মধ্যে আমি পাই না ওই ইয়েটা। এবার একটা জিনিস যেটা খারাপ লাগে, যে ধরো ব্যাচে আমার স্টুডেন্ট আছে অনেকগুলো, ক্লাস যখন আমি পড়াচ্ছি তখন আমি সবাইকে পাচ্ছি না। এবার এটা যে পড়ায় না এটা সে জানে। অনেক স্টুডেন্ট ভাবতে পারে যে এত কথা কি আছে, মাইনে তো দিই। মাইনেটা ফ্যাক্টর নয়, ঠিক আছে? মাইনেটাতেই যদি সব হতো তাহলে তোমার মানে কি বলবো, মাইনেটা অবশ্যই দরকার, কিন্তু তার মানে এই নয় যে একটা ছেলে মাইনে দিচ্ছে আর পুরো মাস অ্যাবসেন্ট। মানে এইভাবে অনেক টিচারের ভালো লাগে, হ্যাঁ আসছে না ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে জিনিসটা একদম পছন্দ না। কারণ আমি যখন মাইনে নিচ্ছি, এবার ব্যাপারটা হচ্ছে, সেটা বলবো না, আবার অনেকে থাকে বাড়িতে পড়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একটু মানে ক্লাসটাও অ্যাটেন্ড করা উচিত। যেমন ধরো আমি কালকে অসুবিধা ছিল আমার, কালকে বন্ধুর কাকু মারা গিয়েছিল। ইভেন কালকে কালকে আমার রাত্রে বাড়ি ফিরতে ধরো প্রায় 3:45 হয়েছিল, ঠিক আছে? আমি দুপুরে মাঝখানে বাড়ি ফিরেছিলাম, দিয়ে আবার বেরিয়েছিলাম, তোমার ফিরতে প্রায় 3:45। ক্যান্সারের রুগী ধরো যাচ্ছে তো অবস্থা। তো মানে কালকে আমি সময় পাইনি, তো কালকেরটা আজকে পড়াচ্ছি, তো কালকে সবাই বললো হ্যাঁ ঠিক আছে, 2 জন শুধু বললো একটু অসুবিধা আছে, বাদ বাকি সবাই তো বললো, কিন্তু তাদের মধ্যে আমি রেসপন্সটা পাচ্ছি না। ইভেন আমি অ্যাপের মানে তোমাদের তারপর গ্রুপে যদি আমি কোনো একটা কথা বলি, মানে ছেলেপেলে রেসপন্সও পায় না।
দেখো তাহলে এই অঙ্কটাতে আমাদের কি আসছে, 5% আসছে। ঠিক আছে, তাহলে এবার আমরা পরের অঙ্কটায় আসছি। পরের অঙ্কটা বলা হচ্ছে, পরের অঙ্কটা শুরু করার আগে আমি যে পরিমিতির অঙ্কগুলো ছেড়ে এসেছিলাম, পরিমিতির মতো কতকটা, সেগুলোতে আমি একবার জয়েন করে যাই। ঠিক আছে, তাই ছিল, এটাও নয়। আচ্ছা, এইগুলো ছিল, হ্যাঁ এই তো 14-15 ছিল। তাহলে বলা হচ্ছে দ্য রেডিয়াস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ ডিক্রিজড বাই 50% and its height is increased by 60%, its volume will be decreased. তো দেখো আমাদের সিলিন্ডারের যদি আমরা ফর্মুলা জেনে থাকি তাতেও ভালো, যদি না জেনে থাকি তাতেও ভালো। তো সিলিন্ডারের ভলিউমের ফর্মুলাটা যদি আমরা একবার দেখে নিই, তাহলে আমাদের কি সিলিন্ডারের ভলিউমের ফর্মুলাটা, যে এরিয়া অফ বেস ইনটু হাইট, এটা হচ্ছে সিলিন্ডারের ভলিউমের ফর্মুলা। এরিয়া অফ বেস কি, পাই আর স্কোয়ার ইনটু হাইট। তাহলে দেখো আর কতবার আছে, দুবার, আর এইচ আছে একবার। তো আমাদের এখানে বলা হচ্ছে এইটুকু জিনিসই শুধু মাথায় রাখা, যে আর দুবার আছে, এইচ একবার আছে, আর কিছুই নয়। ঠিক আছে, তাহলে আমাদের বলা হচ্ছে রাইট সার্কুলার সিলিন্ডার রেডিয়াস, রেডিয়াস বলা হচ্ছে, রেডিয়াসটা ডিক্রিজ হয়েছে 50%। তার মানে রেডিয়াসের উপর এফেক্ট কতবার ফেলবে, দুবার, আর হাইটের উপর একবার, তাই কি নয়? তাহলে আমাদের সাকসেসিভ পার্সেন্টেজের অ্যাকচুয়াল বেসটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। দেখো আমাদের এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে না, যে আর এর সঙ্গে আর ইন্টু এইচ, এই মাল্টিপ্লিকেশনটাই তো হচ্ছে। এই আর স্কোয়ার মানে কি, আর ইন্টু এইচ, তার মানে এই আর ইন্টু এইচ। তাহলে এখানেই সাকসেসিভ অ্যাপ্লাই হবে, এই মাল্টিপ্লিকেশন আছে মানেই সাকসেসিভ অ্যাপ্লাই হবে। তো আমাদের দুবার এবার ডিক্রিজ হচ্ছে, তাহলে আমাদের আগে আর এর অপারেশনটা সেরে নিই, কারণ একসঙ্গে তিনবারের সাকসেসিভ পার্সেন্টেজ হয় না, হয় ধরো সেটা অনেক লেন্দি ফর্মুলা, কোনো দরকার নেই মনে রাখার। ধরো তোমার A% ইনক্রিজ হলো, আর একটাতে B% ইনক্রিজ হলো, আর একটাতে C% ইনক্রিজ হলো। এবার তিনটের ফর্মুলা হচ্ছে A প্লাস বি প্লাস সি প্লাস AB প্লাস BC প্লাস CA বাই 100 প্লাস ABC বাই 10,000। এটা হচ্ছে তিনটের একবারে ফর্মুলা। এটা আমার মনে রাখার কোনো দরকারই নেই, এটা অনেক বেশি জটিল। আমরা দুবার দুবার করে করব, যে আর 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 হচ্ছে আমাদের এইচ আছে, তাহলে প্রথমে আমরা এই দুটোর করে নেব, এই দুটো থেকে যে ভ্যালু পাবো সেটার সঙ্গে আমরা এইচ এর ক্যালকুলেশন করে নেব, এইটুকু করলে আমাদের মিটে যাবে। তো আমাদের এত বড় করার দরকারই নেই। তাহলে আমাদের বলা হচ্ছে 50% করে ডিক্রিজ হচ্ছে, -50 প্লাস -50 ইন্টু -50 ইন্টু 100। তাহলে আমাদের কত আসছে দেখে নিই, এখানে আসছে -100, আর এখানে কি আসছে, মাইনাসে মাইনাসে +25 আসছে আমাদের 75। এটা পাচ্ছি আমরা -75। তাহলে আমরা -75 পাচ্ছি। এবার আমাদের কি হবে, এখানে একটা -75 পেলাম, আর একটা কি ছিল আমাদের সেকেন্ড স্টেপ, এটা ওয়ান স্টেপ ছিল। এবার সেকেন্ড স্টেপটা আমরা করব। মানে স্ক্রিনটা অনেকটা নোংরা হয়ে যাচ্ছে যদিও, ঠিক আছে। তো আমাদের সেকেন্ড স্টেপটা কি বলা হচ্ছে, যে ইনক্রিজ হচ্ছে 60% ইনক্রিজ, -75 প্লাস 60 -75 ইন্টু 60 বাই 100, এই আসছে। এখানে ক্যালকুলেট করলে কি আসছে, -75 প্লাস 60 -15, আর এখানে এখানে কাটাকাটি করছি, তাহলে এখানে 4, এখানে আসছে 3, এখানে আবার কাটাকাটি করছি, তাহলে আমাদের কত আসছে, আমাদের আসছে 3 15 45, 4 15 60, তাহলে 3 15 45 -45 আসছে, এই পাচ্ছি আমরা। তাহলে আমরা টোটালের উপর কত পাচ্ছি, যে -60%। এই কথাটার মানে কি, টোটালের ওপর 60% ডিক্রিজ হয়েছে। এখানে
এখানে এই ডিক্রিজ কথাটা দেওয়া আছে, তাই পরীক্ষার খাতায় তোমার এটা নাও দেওয়া থাকতে পারে। ইনক্রিজ অর ডিক্রিজ বাই বলে তোমার অনেকগুলো অপশন থাকলো, তার মধ্যে একটাতে দেওয়া থাকলো 60% ইনক্রিজ, আর একটাতে দেওয়া থাকলো 60% ডিক্রিজ। তো আমাদের এই মাইনাস সিম্বলটা মানেটা বুঝতে হবে, মাইনাস মানে হচ্ছে 60% ডিক্রিজ। তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে অপশন 2। হ্যাঁ, তোমার অনেক সময় থাকতে পারে যে এখানে ধরো এই ডিক্রিজ কথাটা দেওয়া আছে, তো এখানে তোমার ডিক্রিজ কথাটা দেওয়াই থাকবে না, যে ইটস ভলিউম উইল বি বলে ছেড়ে দেওয়া থাকবে। ঠিক আছে, যে তোমার অপশনে একটাতে দেওয়া থাকলো 60% ইনক্রিজ, আর একটাতে দেওয়া থাকলো 60% ডিক্রিজ, আরও দু একটা অপশন দেওয়া থাকলো। তোমাকে এটা বুঝতে হবে যে 60% আসলো মানে তুমি মার্ক করতে যাবে তখন দেখবে দুটো আছে, তো তোমাকে মাইনাসের মানেটা বুঝতে হবে যে মাইনাস মানে হচ্ছে ডিক্রিজ। বুঝলাম? তাহলে আমাদের ডিক্রিজটাকে মার্ক করতে হবে। এবার আমরা পরের অঙ্কটায় আসবো। দেখো এখানে কি বলা হয়েছে, ইচ সাইড অফ এ রেক্ট্যাঙ্গুলার ফিল্ড ইজ ডিমিনিশড বাই 40%। একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের সমস্ত সাইডগুলোকে 40% করে ডিক্রিজ করা হয়েছে। বাই হাউ মাচ পার্সেন্ট ইজ দ্য এরিয়া অফ ফিল্ড ডিমিনিশড। তাহলে বলা হচ্ছে ফিল্ডের এরিয়া কত পার্সেন্ট ডিক্রিজ হবে। তাহলে বলা হচ্ছে যে 40% ডিক্রিজ হয়েছে। দেখো আমাদের ফিল্ডের এরিয়ার ফর্মুলা কি, যদি তুমি একটা রেক্ট্যাঙ্গুলার ফিল্ড নাও, তাহলে এটা যদি এ লেন্থ হয় আর এটা যদি ব্রেথ হয়, তাহলে এরিয়ার ফর্মুলা কি, লেন্থ ইন্টু ব্রেথ। এবার এই ফর্মুলাগুলো কিভাবে আসছে সেগুলোতে আমি যখন পরিমিতি পড়াবো তখন আসবো, কিন্তু এখন ধরো একটা এরিয়া কিভাবে আসছে, ভলিউম কিভাবে আসছে, এই জিনিসটায় ঢুকলে আমি পার্সেন্টেজ করাতে পারবো। এগুলো পরিমিতিতে ছিল। তো তোমার এগুলো ব্যাপারটা হচ্ছে যে এগুলো অ্যাকচুয়ালি পয়েন্ট থেকে তোমার অ্যাকচুয়ালি পরিমিতি শুরু করা উচিত। তাহলে তোমাদের মানে একটা লাইন কিভাবে আসছে, এরিয়া কিভাবে আসছে, ভলিউম কিভাবে আসছে পুরো ক্লিয়ার হয়। তো আমি এখন ওখানে যাচ্ছি না একটাই কারণে, যে যদি যাই তাহলে আমরা পার্সেন্টেজ কিছু করতে পারবো না, ওখানেই থেকে যেতে হবে। শুধু এখন ফর্মুলাগুলো নিয়ে কাজ চালাবো, লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে দেখো দুটো জিনিসের মাল্টিপ্লিকেশন হচ্ছে, তার মানে এখানে আমাদের কি সাকসেসিভে অ্যাপ্লাই হবে। তো বলা হচ্ছে বোথ সাইড 40% করে কমানো হচ্ছে। তাহলে বোথ সাইড এদিকেও 40 কমানো হচ্ছে, ওদিকেও 40 কমানো হচ্ছে, -40 ইন্টু -40। তাহলে আমাদের কি আসছে এই, তাহলে আমাদের কত আসছে, 40 40 80, -80, আর এখানে মাইনাসে মাইনাসে +16। তাহলে আমাদের কত আসছে, যদি 16 বাদ দিই তাহলে হচ্ছে 64, -64%। তাহলে আমাদের ডিক্রিজ কত হচ্ছে, 64%-এর ডিক্রিজ হচ্ছে। না না, তোমার এখানে এই যে কথায় লেখা আছে ডিমিনিশড, মানে ডিক্রিজ হওয়ার কথাটা বলাই আছে তোমার। এই মাইনাসের মানেটা হচ্ছে ডিক্রিজ। ঠিক আছে, মাইনাসটা আর কোনো মানে নাই। দেখো 22-এর যে অঙ্কগুলো আছে এগুলো আমাদের অ্যাকচুয়ালি হয় যে আমরা পার্সেন্টেজের, যে ধরো পার্সেন্টেজের এই ধরনের অঙ্কগুলোকে আমাদেরকে বলা হয় ভেন ডায়াগ্রামের অঙ্ক। কিছু কিছু অঙ্ক বলা হয় না ভেন ডায়াগ্রাম, কিন্তু ওইসবে যা। হ্যাঁ, তো আমাদের এখানে বলা হচ্ছে যে ভেন ডায়াগ্রামটা আমরা একবার দেখে নিই জিনিসটা কি। যে ধরো এর এ একটা পার্ট আছে আর বি একটা পার্ট আছে, তাহলে এদের মধ্যে কোনো কমন নেই, এদের মধ্যে কোনো কমন নেই, এ একরকম কেস হয়। আর একটা ধরো এ একটা পার্ট আছে আর একটা বি একটা পার্ট আছে, তাহলে ওদের মধ্যে একটা কমন পোর্শন আছে, এই পোর্শনটুকু হচ্ছে ওদের মধ্যেকার কমন পোর্শন, তাই কি নয়? ওটা হচ্ছে ওদের মধ্যেকার কমন পোর্শন। টোটাল এর মধ্যে এইটুকু পড়ছে, আবার টোটাল বি এর মধ্যেও এইটুকু পড়ছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা বুঝবো যে অঙ্কটা আমাদের কি আছে। ঠিক আছে, হ্যাঁ, আমাদের বলা হয়েছে যে ইন অ্যান এক্সামিনেশন 35% অফ ক্যান্ডিডেটস ফেল ইন ম্যাথামেটিক্স। এই কথাটার মানে কি, যে অনলি ম্যাথামেটিক্সে ফেল করেছে না, যে আদার্স কিছুতে ফেল করেছে না করেছে আমার জেনে লাভ নাই, ওরা ম্যাথে ফেল করেছে এটুকু আমি শিওর। কথাটার মানেটাকে বুঝতে হবে যে শুধুমাত্র ম্যাথামেটিক্সে 35 ফেল করেছে, না ম্যাথামেটিক্সের সঙ্গে আদার্স কিছুতে ফেল করতেও পারে নাও করতে পারে। কথাটার মানে কি বলো তো?
আদার সাবজেক্টে ফেল আছে কি না আছে এর মধ্যে বলা আছে? তা হ্যাঁ, না তাহলে আমি ভাবতেও পারি যে এর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ, কিন্তু আমরা শিওর নই যে আদার সাবজেক্টে ফেল করেছে কিনা, কিন্তু এই 35 জন ছেলে অঙ্কে ফেল করেছে এটা আমাদের শিওর। এই কথাটা মানে বুঝলাম তো, যেটা ম্যাথে ফেল করেছে এটা আমরা শিওর, কিন্তু শুধু ম্যাথে কিনা তা যায় না, শুধু ম্যাথে নাও হতে পারে, এর সঙ্গে ম্যাথের সঙ্গে অন্য সাবজেক্টে ফেল করতেই পারে সে। ঠিক আছে। আর বলা হয়েছে যে ইংলিশে কি হয়েছে, 25%, 25% ফেল করেছে। এরা শুধু ইংলিশে কি তা যায় না, কিন্তু ইংলিশের সঙ্গে অন্য সাবজেক্টে ফেল করতেও পারে নাও করতে পারে, কিন্তু ইংলিশে 25% ফেল করেছে। সেটা আমাদের ক্লিয়ার হবে কোথায়, যে সেকেন্ড সেন্টেন্সটা, ইফ 10% ফেল ইন বোথ ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ। আমরা এখানে যেটা নিয়েছিলাম, যে ধরো এই যে অঙ্কটার এখানে যেটা আমরা ডায়াগ্রামটা নিয়েছিলাম, নতুন করে ডায়াগ্রামটা বানিয়ে এবার বোঝাচ্ছি তাহলে আরো ভালো ক্লিয়ার হবে। যে আমাদের ধরো এইখানকার এই ছেলেগুলো ম্যাথের ছেলে, ম্যাথে ফেল করেছে 35%। প্রথম সেন্টেন্সে আমাদের এইটুকু ক্লিয়ার হলো, এখানকার এই ছেলেগুলো আমাদের ইংলিশে ফেল করেছে যে 25%। সেকেন্ড সেন্টেন্সটা যখন পড়ছি তখন বলা হচ্ছে এদের মধ্যে 10% কমন আছে, তাহলে অ্যাকচুয়াল ডায়াগ্রামটা কি হচ্ছে, যে এদের মধ্যে একটা কমন সেকশন থাকবে তো, যে এই টোটালটা 35% ম্যাথের, এই টোটালটা 25%, কিন্তু ওদের মধ্যে আবার 10% কমন আছে তো। তাহলে আমাদের তিনটে পার্টে অঙ্কটা হচ্ছে, কি কি তিনটে পার্ট, আমাদের তিনটে সেকশন আছে। তিনটে সেকশন কি কি আছে, আমাদের এইখানে একটা আধ খাওয়া চাঁদ আছে, এরা কতটা আমাকে দেখতে হবে, এরা কি, এরা তো শুধু ম্যাথের, এরা ম্যাথের সঙ্গে কি অন্য কিছুতে আছে, শুধু এই পোর্শনটুকু, এই পোর্শনটা শুধু ম্যাথে, আমাকে এই আধ খাওয়া চাঁদটাও দেখতে হবে। এরা কি, এরা শুধু ইংলিশে, এদের সঙ্গে অন্য কিছুর কোনো রিলেশন নেই। আর মাঝখানের যেটা আছে আমাদের, ওটা দুটোতেই আসে। ঠিক আছে, মাঝখানে এটা দুটোতেই। তাহলে আমাদের তিনটে সেকশন পাচ্ছি আমরা, যেখানে আমাদের ইংলিশ, ম্যাথ আর বোথ, মানে অনলি ইংলিশ, অনলি ম্যাথ, অনলি আর বোথ। তাহলে এখানে টোটালটা হচ্ছে 35, কিন্তু এইটুকু তো 10% বোথ কেসে, তাহলে এইটুকুর ভ্যালু কত, 25% কি নয় বলো? তাহলে অনলি ম্যাথ আমরা বলতে পারি যে শুধুমাত্র ম্যাথে ফেল করেছে যে ছেলেগুলো, তাদের সংখ্যা কত, 25% বলতে পারি। আচ্ছা, এই টোটালটা হচ্ছে 25%, এই টোটালটা 25%, এইটুকু বাদ দিচ্ছি, তাহলে এই চাঁদটুকু, এই আধ খাওয়া চাঁদটুকু, এটা কত পার্সেন্ট হবে, এটা 15% কি নয়? এরা শুধু ইংলিশে ফেল করেছে, অনলি ইংলিশ, কত পার্সেন্ট, 15%। হ্যাঁ, তাহলে এবার আমাদের বলা হচ্ছে যে তাহলে দেন হাউ মাচ পার্সেন্ট পাস ইন বোথ সাবজেক্ট। তাহলে আগে আমাদের বোথ সাবজেক্টে পাস করেছে চেয়েছে, তো আমাদের কি জানতে হবে, আগে আমাদের জানতে হবে যে ওরা কতজন কিছু না কিছুতে ফেল করেছে। দেখো, দুটো সাবজেক্টে পাস করতে গেলে যারা একটাতেও ফেল করেছে তাদেরকে তো আমাকে রিমুভ করতেই হবে, তাই কি নয়? তাহলে ওখানে এটা ছোট্ট করে লিখে দিচ্ছি। তাহলে কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে তাদের সংখ্যা কত, 25, 15 আর এই 10, এরাই তো, এই 25, 10, 15, তাহলে টোটাল কত হচ্ছে, 50%। 50% ফেল করেছে, এটা কিভাবে পাচ্ছি আমরা, 25 যোগ 15 যোগ, আমি বলে দিচ্ছি 10, টোটালের উপর বলতে কি দেখো, 25% ছেলে যারা শুধু অঙ্কে ফেল করেছে, 10% ছেলে যারা দুটো সাবজেক্টে ফেল করেছে, আর 15% ছেলে যারা শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে। আমরা সবগুলোকে আলাদা করে নিলাম, বুঝলাম, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমাদের ফেল করেছে 50%, তাহলে পাস করেছে কত পার্সেন্ট, 100%, টোটাল স্টুডেন্ট পাস করেছে 50%, তাই কি না? তাহলে আমাদের 50% পাস করেছে দুটো সাবজেক্টেই, টোটালের উপর। ঠিক আছে, এবার এই অঙ্কটা তো এইভাবে ভাবলাম, এই অঙ্কটা আরও একরকম ভাবে ভাবা যায়,
সেখানেও আমি একবার সেটাও বলে দিচ্ছি, একই জিনিসটা একই, স্লাইড একটু ডিফারেন্স আছে, ওই ডিফারেন্সটা আমরা একবার দেখে নেব। অঙ্কটা একবার নিয়ে নিচ্ছি। ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের এটা ম্যাথের, এটা ইংলিশের, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 35%, আর এই টোটালটা 35%, এই টোটালটা হচ্ছে 25%, আর ভেতরের এইটুকু হচ্ছে 10%। দেখো আমি যদি বলি যে ম্যাথ, মানে এখানে এই ম্যাথের মধ্যে এই 25 আছে প্লাস 10 আছে, তাই কি নয়? কি আছে, এই 25 আছে 10 আছে, এই 35-এর মধ্যেও এই 25 আছে 10 আছে, তাহলে এই 10টা দুবার কাউন্ট হচ্ছে কিনা? তাহলে এই 10টা আমাদের দুবার কাউন্ট হচ্ছে, যে 25-এর মধ্যেও একবার 10 আছে, আবার 35-এর মধ্যেও একবার 10% আছে, রিপিট হচ্ছে 10টা দুবার। আমাদের কাজ হবে 35 প্লাস 25 মাইনাস 10, এটাকে বাদ দিয়ে দেওয়া। যেহেতু দুবার কাউন্ট হচ্ছে, আমাদের দুবার কাউন্টিং তো দরকার নেই, আমাদের একবার কাউন্টিং দরকার আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা করলাম। তাহলে আমাদের কত আসছে? আমাদের 35 প্লাস 25 আসছে 60, মাইনাস 10 মানে হচ্ছে 50% ফেল হচ্ছে। তাহলে পাস কত পার্সেন্ট হচ্ছে? পাস হচ্ছে আমাদের 100 মাইনাস 50, মানে 50% পাস হচ্ছে। এই ছিল অঙ্ক, আর কিচ্ছু নয়। এবার আমরা পরের অঙ্কে আসবো। In an examination, 60% of the students passed in mathematics, 40% passed in physics, and 30% passed in both. তাহলে এই অঙ্কটা আমাদের বলা হয়েছে। তাহলে আমাদের বলা হয়েছে যে 65% হচ্ছে ম্যাথে পাস করেছে, 48% পাস করেছে ফিজিক্সে, 48%, আর দুটোর মধ্যে 30% হচ্ছে কমন, তাহলে এটা হচ্ছে 30%। তাহলে টোটাল পাসের সংখ্যা, মানে কোনো না কোনো সাবজেক্টে ফেল করেছে, তাহলে কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে, এটার সংখ্যা কত? আমাদের 65 প্লাস 48 মাইনাস 30, কারণ এই 30টা দুবার কাউন্ট হচ্ছে, একবারে এই 65-র মধ্যেও 30 আছে, 48-এর মধ্যেও 30 আছে, তাহলে 30টা দুবার কাউন্টিং হচ্ছে বলে একবার আমি বাদ দিয়ে দিচ্ছি। বুঝলাম 30টা কেন বাদ যাচ্ছে? হ্যাঁ, তাহলে এটা আমাদের যোগ করলে কত আসছে? 113। 113 থেকে যদি তুমি 30 বাদ দাও, তাহলে হবে তোমার 83। 83% হচ্ছে পাস। তাহলে আমাদের ফেল্ড, তাহলে বলা হচ্ছে আমাদের ফেল্ড হয়েছে বোথ সাবজেক্টে, সেটার সংখ্যা কত? 100 থেকে যদি আমি 83% মাইনাস করে দিই, তাহলে আমাদের বেরিয়ে আসবে, তাহলে সেটা আসছে আমাদের 17% হচ্ছে ফেল করেছে। হ্যাঁ, কারণ পাস যদি 83 হয়, তাহলে কি হবে? বাকিগুলো ফেল 100-র মধ্যে। ঠিক আছে, এটার মানে হচ্ছে পাসড ইন এনি সাবজেক্ট, মানে কোনো না কোনো সাবজেক্টে পাস করেছে, কারণ আমাদের বোথ সাবজেক্টে ফেল চেয়েছে। বুঝলাম? হুম। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা করবো। তাহলে আমাদের বলা হচ্ছে ইন এ ভিলেজ ইচ অফ 60% অফ ফ্যামিলিজ হ্যাজ এ কাউ, each of 30% of families has buffalo, and each of 15% of families have both a cow and a buffalo in their 96 families। 96 এ পরে আসবো, আগে আমরা পার্সেন্টেজের টার্মে দেখে নিই। তাহলে বলা হচ্ছে 60% অফ ফ্যামিলিজ হ্যাজ এ কাউ, তাহলে কাউ আছে 60%, 60%-এর কাছে কাউ আছে। 30% অফ ফ্যামিলিজ হ্যাভ বোথ বাফেলো, তাহলে এই যে এদের কমনটা আছে, এই কমন সেকশনটা বলা হচ্ছে 30%।
যেটা কাউ প্লাস বাফেলো দুটোই আছে। ইচ অফ 30% হ্যাজ বাফেলো, সরি এইটা হচ্ছে 30%, টোটালটা হচ্ছে 30%, কারণ আমাদের ওদের কমন সেকশনটা ওটা 30 না, কমন সেকশনটা দেখে নিচ্ছি কত আসে। কি বলা হয়েছে, 30% অফ ফ্যামিলিজ হ্যাজ বাফেলো অ্যান্ড ইচ অফ দ্য 15% ফ্যামিলিজ বোথ, তাহলে এটা হচ্ছে 15%, যে 15% বোথ আছে, তাহলে কোনো না কোনো জীবজন্তু আছে, তার সংখ্যা কত? দেখো 60 প্লাস 30 এটা তো গেলই, কিন্তু এই 15টা তো এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, দুবার কাউন্টিং হয়েছে তো, তাহলে ওকে একবার ছেঁটে দিতে হবে আমাকে। তাহলে আমাদের কি হচ্ছে, 90 থেকে 15 বাদ দিলে হচ্ছে আমাদের 75। তাহলে 75% ফ্যামিলি যাদের কাছে কোনো না কোনো জীবজন্তু আছেই। ঠিক আছে, বুঝলাম এটা। বেশ, এবার আমাদের কি হয়েছে, ইন all there are 96 families in the village, how many families do not have a cow or buffalo? তাহলে কিছু না কিছু আছেই, এনি এনিম্যাল, তাহলে কিছু না কোনো জীবজন্তু আছে, তার সংখ্যা হচ্ছে 75 জন। তাহলে নো এনিম্যাল মানে কোনো এনিম্যালই তার বাড়িতে নাই, তার সংখ্যা কত হবে, 25%। এবার হ্যাঁ 100 মাইনাস 75, 25%। তাহলে এবার বলা হয়েছে যদি 96টা ফ্যামিলি থাকে তাহলে তাদের মধ্যে কতজনের নাই, তাহলে 25% কার বার করতে হবে, 25% অফ 96 বার করলে বেরিয়ে যাবে। তাহলে এটা বার করলে কত আসবে, 24টা ফ্যামিলি আসবে ক্যালকুলেশন করলে। তাহলে 24টা ফ্যামিলি হচ্ছে যাদের কাছে কোনো জীবজন্তুই নাই। বুঝলাম। বেশ, এটা আমাদের সেকেন্ড প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, টপিকটা ইজি। আর আমি একটা কথা বলি, দেখো 15 দিন যখন ডেমো ক্লাস আছে, মানে এটা আমি প্রত্যেকটা স্টুডেন্টকেই বলি কিন্তু কেউ শুনে না কথাটা, যে প্রথম দিন ক্লাস করে জাজমেন্টটা আসবে না। কারণ আমি যখন ফ্রিতে পড়াচ্ছি 15 দিন, তো নিশ্চয়ই কিছু কারণ আছে। কারণ এটা আমি বলে দিই, আমার ব্যাচে ধরো যারা প্রথম দিন এসেই ছুটে যায়, তাদের মানে তারা হয়তো কোনো একজনকে নিয়ে এসছে, সে হয়তো পরপর 2-3 দিন কন্টিনিউ করেছে। সে বলে যে তাদের বক্তব্য এটাই যে আমাদের প্রথম দিন এসে না খুব কঠিন লেগেছিল, কিন্তু তারপরে 2-3-4টে ক্লাস করার পর দেখলাম যে না এখন বুঝতে শুরু করেছি। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ প্রথম 2-1 দিন অসুবিধা হতেই পারে, কারণ আমি ধরো একেবারেই ধরো কি প্রথম দিনে দেখবে যে আমি প্রথম দিনে পড়িয়েছি কম, বুঝিয়েছি অনেক বেশি। এবার কি হয় যে ব্রেনের উপর অনেক প্রেশার পড়ে যায়, অনেকে একটু অসুবিধা হয়, স্বাভাবিক ব্যাপারে একদিনে অত অনেক কিছু বললে। তো কিন্তু কেউ যদি ধৈর্য ধরে পরপর 3-4টে ক্লাস করে, তাহলে এটা আমি বলতে পারি যে তার সোজা লাগতে বাধ্য। তার জন্য আমি অনেকেই বলেছিলাম যে তোমরা 15 দিন ক্লাস করো, ভালো না লাগলে করবে না, কিন্তু হয়তো দেখা গেল 15 দিন ক্লাস করে আমি যে দুটো চ্যাপ্টার করলাম সেই দুটো চ্যাপ্টারের প্রিপারেশনটা হয়তো ভালো হয়ে যেতেও পারে। ঠিক আছে, তো করে দেখবে ক্লাস। তুমি কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও বলো? সাব সিলেকশন? হ্যাঁ, সাব সিলেকশন তো। আচ্ছা, আমি তোমাদের গ্রুপে আমি দুটো বই রিকমেন্ড করব, ওই দুটো বই। ঠিক আছে, মানে স্টাফ সিলেকশনের অনেক বই আছে ভালো, কিন্তু আমি অত কিছু বলবো না, আমি জাস্ট একটা কথাই বলবো, রিসেন্ট টিসিএস প্যাটার্নের যে কোশ্চেনগুলো হচ্ছে সেটার উপর ওরিয়েন্ট করে স্টাফ সিলেকশনের লাস্ট 2 বছরের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর একটা কালেকশন বেরিয়েছে, ওই বইটা কিনতে বলবো। ওই বইটা শেষ হলে আর একটা বই রিকমেন্ড করবো, কিন্তু ওই বইটা প্রত্যেকটা অঙ্ক তোমাকে মিনিমাম 2বার করে করতে হবে। ঠিক আছে, দেখো ইন এ ক্লাস অফ 60 স্টুডেন্টস 40% ক্যান স্পিক অনলি হিন্দি। দেখো আমাদের যে আগের অঙ্কগুলো ছিল, দেখো এই যে আমরা ডায়াগ্রামটা বানাচ্ছিলাম, দিয়ে আমরা আগের অঙ্কটায় যেটা ছিল, এখানে এই যে টোটাল 60% ছিল, এখানে কিন্তু 60%টা টোটালের ওপর ছিল, আমাদের অনলি কাউ বলেনি, যে অনলি 60% অফ ফ্যামিলি হ্যাজ অনলি কাউ বলেনি। অনলি কাউ বললে কি হতো, এইটুকু হতো শুধু, মধ্যেখানটা বাদ দিয়ে হতো শুধু কাউ, কারণ বাফেলো তো যেন না থাকে তার বাড়িতে, এটাই শর্ত। মানে যে অঙ্কটা এখানে বলা হয়েছে যে অনলি স্পিক অনলি হিন্দি, 40% ক্যান স্পিক অনলি হিন্দি। তো যদি আমি এটাকে হিন্দির বক্স ধরি, তাহলে এখানে আমার শুধু এইটুকুকেই বলা হয়েছে 40%, এইটুকুই শুধু। বুঝলাম, 40% ক্যান স্পিক অনলি হিন্দি, কারণ কমন সেকশন যেন না থাকে। অনলি হিন্দি কথাটার মানে কি, কমন যেন ওদের না থাকে।
ঠিক আছে, তাহলে 40% হচ্ছে অনলি হিন্দি, এটা গেল। 25% ক্যান স্পিক অনলি ইংলিশ, তাহলে 25% বলা হচ্ছে যে অনলি ইংলিশ বলতে পারে 25%। 25% অনলি ইংলিশ। তাহলে একটা স্কুলের যদি 40% শুধু হিন্দি বলতে পারে আর 25% ছেলেপেলে শুধু ইংরেজি কথা বলতে পারে, এবং বলা হচ্ছে রেস্ট অফ দ্য স্টুডেন্টস ক্যান স্পিক বোথ ল্যাঙ্গুয়েজ, বাকি ছেলেগুলো সমস্ত ল্যাঙ্গুয়েজ বলতে পারে, তাহলে স্কুল, হ্যাঁ তো তুমি এটা বলো, ওটা দেয়নি ঠিক আছে, অ্যাকচুয়াল অঙ্কটা এটার মতোও নয়। তোমার একটা স্কুলে কত পার্সেন্ট স্টুডেন্ট আছে, আমরা কি বলবো? 100% কি নয়? 100% তো, তাহলে হ্যাঁ 100%-এর মধ্যে তোমার অনলি হিন্দি বলা হয়েছে 25%, অনলি ইংলিশ বলা হয়েছে তোমার কাছে কত, কোথায় গেল, সরি অনলি 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 হিন্দি বলা হয়েছে 40%, আমরা ওটা দেখিনি। অনলি হিন্দি বলা হয়েছে 40%, অনলি ইংলিশ বলা হয়েছে 25%, গেল এটা। এবার বলা হয়েছে বাকি স্টুডেন্ট বোথ ল্যাঙ্গুয়েজ বলে, তাহলে বোথ ল্যাঙ্গুয়েজ, বোথ ল্যাঙ্গুয়েজ কত পার্সেন্ট ছেলে বলতে পারে বলো তো? 100 থেকে এই দুটো বাদ দিতে হবে 100 থেকে, তাই কি না? 35% ছেলে পেলে কি আছে যে দুটো ভাষায় বলতে পারে। এবার বলা হয়েছে আমাদের কোশ্চেনে কি চেয়েছে, হাউ মেনি স্টুডেন্টস ক্যান স্পিক ইংলিশ, দেখো ইংলিশ কত পার্সেন্ট ছেলে বলতে পারে, দেখো শুধু ইংলিশের কথা কি চেয়েছে, যে ইংলিশের বাইরে সেই জন্য আর কোনো ভাষা বলতে না পারে, কোশ্চেনে বলা আছে। না না, অনলি ইংলিশ, কথাটা অনলি ইংলিশ অ্যান্ড ইংলিশ এই দুটোর মধ্যে পার্থক্য আছে। অনলি ইংলিশ মানে হচ্ছে সে ইংলিশের বাইরে আর কোনো ভাষা বলতে পারবে না, কিন্তু যদি বলা হয় ক্যান স্পিক ইংলিশ, মানে ইংলিশে কথা বলতে পারে, তার সঙ্গে অন্য ভাষায় কথা বলতে পারে কি পারে না তাতে আমার কিচ্ছু যায় আসে না, সে ইংলিশ বলতে পারলেই হলো। সেটার সংখ্যা কত, যে শুধু ইংলিশ বলতে পারে 35 জন, আর বোথ ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারে 35 জন, তাহলে 25 35 কত হচ্ছে, ইংলিশ বলতে পারে কতজন ছেলে, তাহলে হচ্ছে আমাদের 60% ছেলে যারা ইংলিশে কথা বলতে পারে, তাদের সংখ্যাটা চেয়েছে। তাহলে ওদের নাম্বারটা কি হবে, 60%, কার 60% বার করতে হবে আমাকে, 60 জনের, একদম। তাহলে আমাদের কত আসছে, 36 জন ছেলে আছে যারা ইংলিশে কথা বলতে পারে, সঙ্গে অন্য ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারে, কিন্তু সেটা আমাদের কাছে ইন্টারেস্টেড নয়। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি যদি সেম টাইপ হয়। হ্যাঁ এটা তাহলে করাচ্ছি, এটা করিয়ে আজকে ছেড়ে দেবো, বুঝতে পারলে? হ্যাঁ, ইন এ লাইব্রেরি, হ্যাঁ আজকে করি, এটা করে ছেড়ে দেবো। ইন এ লাইব্রেরি 30% বুকস আর ইন ইংলিশ, 50% বুকস আর ইন হিন্দি, অ্যান্ড রিমেনিং 500 আর ইন আদার ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ বুকস ইন দ্য লাইব্রেরি? তো আমাদের আগে এটা দেখে নাও যে 30% বই হচ্ছে ইংলিশ, তাহলে ইংলিশের বই হচ্ছে 30%, 50% বুকস হচ্ছে হিন্দি, তাহলে হিন্দি বুকস কত পার্সেন্ট, 50%। এবার বলা হচ্ছে রিমেনিং 500, রিমেনিংয়ে ছেড়ে দিলাম, রিমেনিংয়ের পার্সেন্টেজ যদি আমি বার করতে যাই, তাহলে রিমেনিং বইয়ের পার্সেন্টেজ কত, টোটাল লাইব্রেরিতে কত পার্সেন্ট বই আছে, 100% বই আছে, 30% ইংলিশ, 50% হিন্দি, তাহলে রিমেনিং ল্যাঙ্গুয়েজের বই কত, 100 থেকে এই দুটো সাম বাদ দিতে হবে 80, তাহলে আমাদের আসছে 20% হচ্ছে রিমেনিং ল্যাঙ্গুয়েজের বই। তো আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে 20% মানে কত, 500টা বলা আছে না, তাহলে 20% মানে বলা আছে আমাদের 500টা, তাহলে আমাদের বলা হয়েছে টোটাল নাম্বার অফ বুকস, তাহলে 100% ইজকাল টু কত আমার বার করতে হবে, তাহলে 20-র সঙ্গে কত গুণ করলে 100 আসছে, 5 গুণ করলে, তাহলে এটার সঙ্গেও আমাকে 5 গুণ করতে হবে, তাহলে কত আসবে 2500। টোটাল নাম্বার অফ বুকস কত ছিল লাইব্রেরিতে, 2500 খানা।
বুঝতে পারলাম? বেশ, আজকে তাহলে এই অবধি ক্লাস থাকলো। তোমাদের নেক্সট ক্লাস, হ্যাঁ বলো। হ্যাঁ আমি দিচ্ছি, আমি তোমাদের সব কিছু গ্রুপে আজকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হুম। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো আজ ছুটি।